কলকাতা দুর্গাপূজা পরিক্রমার সাথে আমি এবার আপনাদেরকে নিয়ে এলাম উত্তর কলকাতার অন্যতম একটা বিখ্যাত পুজো কুমোরটুলি পার্কে। চলুন দেখে নি তাদের বিষয় ভাবনা এবছরের জন্য কি আছে। কথা বলে নেব ক্লাবেরই সেক্রেটারি দীপেন সাহার সাথে। জেঠু, এই পুজোটা ঠিক কত বছরের পুরনো? এটা এবছরের 24 বছরে পড়ছে। এটা প্রাক রজত জয়ন্তী বর্ষ। 24 বছরের পুজো মানে এর একটা ইতিহাস নিশ্চয়ই আছে, তো যদি ইতিহাসটা সম্বন্ধে আমাদের একটু বলেন। আমরা 1993 সালে আমাদের মধ্যে ছিলেন তখন সেই সময় কিছু ফেমাস লোক আমাদের সঙ্গে এসে এই পুজোটার উদ্যোগী আমরা হয়েছিলাম। তাদের মধ্যে অন্যতম পদ্মশ্রী পঙ্কজ রায়, অম্বর রায়, লেট অম্বর রায়, লেট তারক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের এমএলএ ছিলেন, কিন্তু আমরা তারকদা হিসেবেই জানি ওনাকে। এরা ভীষণভাবে আমাদের এই পুজোটাকে উদ্বুদ্ধ করেছিলেন এবং এর সঙ্গে আমাদের পিয়ারলেসের কর্ণধার মানিটরি দিক থেকে মিস্টার এসকে রায়, উনিও আমাদের খুব সাহায্য করেছিলেন এবং 1993 সালেই আমরা এই পুজোটা স্টার্ট করি। তো প্রথম বছর যখন স্টার্ট করেছিলাম তখন আমাদের হাতে টাইম ছিল না, দিন 15-16-র মধ্যে আমরা পুজোটা অর্গানাইজ করেছিলাম এবং আমরা পাড়ায় আমাদের এই অঞ্চলে একটা প্রচণ্ড পেয়েছিলাম, সাড়া পেয়েছিলাম যে এই পুজোটা এই মাঠে করাতে পাড়ার লোকেরা ভীষণ সন্তুষ্ট। তারপরে আমাদের ওই ব্যাপারটা দেখার পর আমরা একটু উদ্বুদ্ধ হলাম। আমরা প্রথম বছরের যে বাজেট ছিল সেই বাজেটের থেকে দ্বিতীয় বছরে আমরা বাজেট বৃদ্ধি করলাম, করে আরও খানিকটা লাইমলাইটে এলাম। তৃতীয় বছরে মানে 95-এ আমরা প্রথম এশিয়ান পেন্টস পাই। আমাদের এই নর্থ ক্যালকাটার আশেপাশে বাগবাজার, কুমোরটুলি, আইরিটোলা এর মাঝখানে আমরাই প্রথম এশিয়ান পেন্টস বিজয়ী এবং তারপরে আমরা বহু প্রাইজ পেয়েছি, যেমন ধরুন সিএসসি টু স্পিরিট, 24 ঘন্টা, এবেলা গ্রিন পুজো, এই সমস্ত বহু প্রাইজে আমরা ভূষিত হয়েছি এই 24 বছরের মধ্যে। তো এই সমস্ত করার ফলে কি হচ্ছে, প্রতি বছরই আমাদের মধ্যে এক বছর পুজো শেষ হলেই আমাদের চিন্তা ভাবনা এসে যায় পরের বছর কি করব। এবং দর্শক সাধারণের একটা ধারণা হয়ে গেছে যে কুমোরটুলি পার্কে গেলে সে একটা নতুনত্ব জিনিস দেখবে, একদম দেখবেই। সেই নতুনত্ব জিনিসের জন্যে আজকে কলকাতার নর্থ কলকাতার অন্যতম পুজো হচ্ছে কুমোরটুলি পার্ক। আপনি গুগলসের ওয়েবসাইট খুলুন, ওয়েবসাইট খুললে দেখতে পাবেন কুমোরটুলি পার্ক 1, 2, 3-এর ভেতর রয়েছে। এবং দর্শক যেভাবে আমাদের এই পুজোকে করে আসে, মানে রাত 4টের পরেও আমাদের মণ্ডপ খালি থাকে না, এরকম একটা অবস্থা। আমাদের অনেকগুলো ওয়ে আছে ঢোকার, যার জন্য আরও বেশি ক্রাউড চারধার থেকে ঢোকে বলে মানে ভীষণভাবে কলকাতা পুলিশও এই পুজোটাকে নিয়ে খুব ব্যতিব্যস্ত। ওনাদের প্রচণ্ড সহযোগিতা আমরা পাই। প্রায় অ্যাবাউট 140 জন পুলিশ কর্মী বিকেল 5টা থেকে ভোর 6টা অবধি আমাদের এই পুজোর সঙ্গে অ্যাসোসিয়েট থাকেন প্রতিদিন। এছাড়া বর্তমান আমাদের যিনি সভাপতি অজয় ঘোষ, উনি আমাদের এই পুজোটাকে পুজোর মতো পুজো তো যেমনি করছি, তো সেই সঙ্গে আমাদের কিছু সামাজিক কাজ ওনার আসার পর আমাদের মধ্যে ভীষণভাবে আমরা উদ্বুদ্ধ হই ওনার এই অ্যাপ্রোচটায়। যেমন আমরা এমনি ক্রিকেট কোচিং ক্যাম্প, ফুটবল কোচিং ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প এগুলো করি, এবছরও আমরা করব। তো আমাদের আরেকটা স্পেশাল করেছিলাম, 13 সালে আমরা 60 জন প্রতিবন্ধী ছেলেমেয়ের পাশে দাঁড়িয়েছিলাম। তাদের পুজোর যে তারা আনন্দ করতে পারে না, তাদের পুজোর নতুন ড্রেস আমরা দিয়েছিলাম। তাদেরকে পরের দিন 2টো এসি বাস করে, তারা তো ঠাকুর দেখাটাও থেকেও বঞ্চিত হয় প্রতিবন্ধীদের সঙ্গে, তাদের সঙ্গে নিয়ে তাদের ফুড প্যাকেট নিয়ে তাদের সঙ্গে আমাদের ভলেন্টিয়াররা থেকে সকালবেলায়, কারণ রাত্রিবেলা তো সম্ভব নয় প্রতিবন্ধীদের নিয়ে দেখা, তো আমরা তাদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছিলাম। তেমনি 14 সালে আমরা 200 অরফ্যান্স, আমাদের এই কাছেই ডাব স্কুলের উত্তর দিকে অরফ্যান্স আছেন, ওইখান থেকে আমরা 200 অরফ্যান ছেলে মেয়েকে নিয়ে এসেছিলাম মিছিলের আকারে আমাদের কুমোরটুলি পার্ক সার্বজনীনের সমর্থক হিসেবে, যাদেরকে নিয়ে এসে আমরা
তাদের পুজোর ড্রেস, পুজোর খাবার দাবার একদিনের জন্য অন্তত তাদের খুব, এবং তাদের দিয়েই উদ্বোধন করেছি। আগের বছর যেমনি থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টরা আমার উদ্বোধন করেছিল, পরের বছর তেমনি অরফ্যান হাউসের ছেলেমেয়েরাই আমাদের উদ্বোধক। এবং গত বছর আরও একটু ওপরে গেছি, গত বছর 15 জন থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টের পাশে দাঁড়িয়েছি আমরা। বা কারণ আপনারা সবাই জানেন থ্যালাসেমিয়া রোগের ট্রিটমেন্টের খরচ কত, সেটা পাশে দাঁড়িয়েছি। বহরমপুরে আমাদের টেররিস্ট আক্রমণে নিহত এক সৈনিকের পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। হ্যাঁ, শুভেন্দু বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়িয়েছি। তেমনি আবার নেপাল ডিজাস্টার, গত বছর আমাদের থিম ছিল নেপাল ডিজাস্টারের নেপালের কনসুলেটকে ডেকে তার হাতেও আমরা নেপালের উন্নয়নের কিছু ব্যবস্থা করেছি। এবছরও আমাদের সেই রকম কিছু চিন্তাভাবনা আছে। আমরা এই সামাজিক কাজ করবই, যেমন হেলথ চেক আপ ক্যাম্প, মেডিকেল কার্ড, হেলথ কার্ড কিছু লোককে আমরা এবছর চেষ্টা করছি ডিস্ট্রিবিউট করব, যাতে 50%-এরও কমে তারা বিভিন্ন টেস্ট এই সমস্ত করতে পারেন। এছাড়া সিনিয়র সিটিজেনদের কিছু কাজ করা যায়। সিনিয়র সিটিজেনদের অনেক সিনিয়র সিটিজেন আছে যাদেরকেও দেখার নেই। ছেলে মেয়ে বর্তমান ব্যবস্থাতে ছেলেমেয়েরা তো দেখছে না, তো আমাদের পক্ষেও তাদেরকে সারা বছর দেখা সম্ভব নয়, কিন্তু পুজোর আগে অন্তত 2 দিন যাতে একটা তাদের নির্মল আনন্দটা তারা উপভোগ করতে পারে সেইরকম কিছু করা। এবং এই ব্যাপারে আমাদের অজয় ঘোষ, মানে অজয় দা বলে আমরা বলি, অজয় দার অবদান বিশাল। ওনার এই মানসিকতাতে আমরা ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছি। আর এবছরের আমাদের যে থিমটা, সেই থিমটা হচ্ছে সিম্পল লিভিং হাই থিঙ্কিং। মানে মানুষ যেখানেই জন্মাক না কেন, মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, তার চিন্তাভাবনা সেই মানুষকে চিহ্নিত করে মানুষ হিসেবে। এটা রাজনৈতিক ক্ষেত্রেও যা হয়, সামাজিক ক্ষেত্রেও তাই আছে, এবং ধার্মিক ক্ষেত্রে, যেমন ধরুন আমি 3টে ইনস্ট্যান্ট দিচ্ছি। চৈতন্যদেব যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, স্ট্যান্ডার্ড অফ লিভিং তার যা ছিল, রামকৃষ্ণদেবেরও তাই, বিবেকানন্দ ওরও স্ট্যান্ডার্ড অফ লিভিং। কিন্তু তাদের আধ্যাত্মিক, আমরা এখানে একটা ওলন দিয়ে একটা মানুষকে দেখাবো যে ওলন দিয়ে তৈরি। ওলন হচ্ছে আমার ব্যালেন্স। মানুষের যদি ব্যালেন্স ঠিক থাকে, সে কোথায় পৌঁছতে পারে, সেটার উপমা হচ্ছে রামকৃষ্ণদেবের ব্যালেন্সেই কিন্তু তাকে আজকে রামকৃষ্ণদেব ঠাকুরে পরিণত করেছে। সেই রকমভাবে আমাদের আরও খেলার জগতের আমাদের এই অঞ্চলে বহু খেলোয়াড় বলুন, সমস্ত ইয়েতেই এই জিনিসটা পাওয়া যায় যে মানুষ যেখানেই থাকুক না কেন, কর্মটাই তাকে চেনায়। তো এইটা দেখাতে যে আমরা এনেছি লোটাসকে, কারণ লোটাস হচ্ছে, পদ্ম হচ্ছে পাকে ফোটে, পাক ছাড়া হয় না, কিন্তু পাকের জিনিসটা আজকে ন্যাশনাল ফ্লাওয়ার, এবং কোনো পুজোতেই পদ্ম ছাড়া চলে না, এই জিনিসটা কিন্তু নেই। সুতরাং এইটা দিয়েই আমরা বোঝাতে চাই যে মানুষের কাছে মেসেজ দিতে চাইছি যে মানুষের অধ্যাবসায়, মানুষের চিন্তা ভাবনা, মানুষের ব্যালেন্স যদি ঠিক থাকে, সে মানুষ দাঁড়াবেই, সে যেখানেই জন্মাক না কেন। এইটার সঙ্গে আমরা মণ্ডপের যে অংশটা নিয়েছি, আমরা কিছু মডার্ন টেকনোলজি নিয়েছি। আমাদের মণ্ডপটার সামনে থেকে দেখলেই মনে হবে একটা পদ্মফুল, ভাসমান পদ্মফুল, এবং তার ইয়েটাও ভেতরে ঢুকেও ওই যে বললাম ওলন দিয়ে একটা ব্যালেন্সিং, যে মানুষের ব্যালেন্স থাকলে মানুষ ঠিক জায়গায় থাকতে পারে। এবং তারপরে যে দেখবেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, জলজ জায়গায় যেরকম স্যাঁতস্যাঁতে ভাব, সেই জন্য আমাদের টোটাল মণ্ডপটা, যেটা ঠাকুর যেখানে আছে সেই জায়গাটা এয়ার কন্ডিশন করতে হয়েছে। এবং আমরা 3D ম্যাপিংয়ের দ্বারা কিছু দেখাবো, যেগুলোতে দেখা যাবে যে মা পদ্মের ওপর অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু পাক এখানে আমার অসুর, পাককে নিধন করছে। পাক হচ্ছে আমাদের সমাজের যে পাক, এই পাকটাকে দূর করতে পারলেই তো সমাজের উন্নতি হবে। সুতরাং এখানে মা পাককে নিধন করছেন, ঠিক আছে। আর তার সঙ্গে আপনি দেখতে পাবেন পাক তো একটা জলজ জিনিস, সেটা যদি নড়ে ওঠে কীরকম লাগে, পদ্ম পাতা সেটা যদি নড়ে ওঠে কীরকম লাগবে, তারপর পদ্ম হ্যাফাজার্টলি ফুটবে, প্লাস ওপর থেকে মনে হবে বৃষ্টি পড়ছে।
এই যে নতুন টেকনোলজির দ্বারা আমরা আনেছি, এটাকে আমরা কলকাতার ধামাকা হিসেবে করতে চাই। আমাদের যে দর্শক আসবে, দর্শক যে এক্সপেকটেশন নিয়ে সাধারণত ঠাকুর দেখতে আসে, সেই এক্সপেকটেশনের এসে তারা বিস্ময় প্রকাশ করবে, এইটুকু আমরা বলতে পারি। পুজোর মণ্ডপ সম্বন্ধে অনেক কিছুই শুনলাম। পুজোর ঠাকুরের প্রতিমা সম্বন্ধে একটু জেনে নেবো যেটুর থেকে। প্রতিমার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য এবছর আছে? না, প্রতিমা যেমনি নর্মাল আমাদের প্রতিমা হয়, প্রতিমা ওই পদ্মের ওপর অধিষ্ঠাত্র থাকবেন, এবং পাক, আপনাকে তো আগেই বললাম, পাককে নিধন করা আমাদের সমাজের যে পাক, এই পাককে দূর না করতে পারলে আমাদের উন্নতি নেই। এটাও তো একটা ঘটনা। এটা আমাদের পাককে আমরা জাস্ট একটা সিম্বল হিসেবে দেখাচ্ছি। পাক মানে হচ্ছে সমস্ত যে সমাজের যারা ক্ষতি করছে, পাকটা এখানে তাদেরকে মেনশন করা হচ্ছে। আচ্ছা, যেটার থেকে আরেকটা জিনিস জানার, আচ্ছা এই পুজোর সময়, মানে এই যে পুজোর 4 দিন যে চলে, সেইখানের এই যে শেষ দুদিনে, মানে আপনাদের এই পুজোর রীতিতে, পুরো রীতিতে কি কোনো অন্য রকমের কোনো স্পেশাল কিছু রীতি আছে, মানে নর্মাল যে রীতি হয় তার থেকে বাইরে বেরিয়ে? আমরা সাধারণত আমাদের যে এই যে পুজো হয়, পুজোর প্রসাদ, আমাদের পুজোর প্রসাদটা ডাইরেক্ট যারা দর্শক আসেন, যারা ঠাকুর দেখতে আসেন, তাদের মধ্যে বিতরণ করি। আমরা কিন্তু মেম্বারদের পুজো করছি যেহেতু, মেম্বারদের বাড়িতে পুজোর প্রসাদ পাঠাতেই হবে, নট দ্যাট। আমাদের হচ্ছে পুজোটা হয়ে গেল, ভোগ টোগ হয়ে গেলে সেটা আমরা সমস্ত দর্শনার্থী দাঁড়িয়ে যান, তাদের মধ্যে আমরা বিতরণ করি। এটা একটা দুর্দান্ত পরিকল্পনার সঙ্গে একটা দারুণ একটা অভিনব থিমের পুজো আমরা এখানে দেখতে পাবো। 4 দিন তো মা থাকবেন, তারপরে তো মায়ের বিসর্জন হয়ে যাবে। আচ্ছা, এই মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর এই যে একটা আমাদের ভেতরে এই যে একটা কষ্টের ছায়া চলে আসে, যে মা চলে গেলেন, 1 বছরের জন্য আবার দেখতে পাবো না তাকে। তো আপনাদের সেই সময়ের অনুভূতি এবং এই যে একটা বিরাট প্ল্যানের আয়োজন নিশ্চয়ই তখন থেকেই শুরু হয়ে যায়, তো সেইটা সম্বন্ধে একটুখানি। আমরা অ্যাকচুয়াল আমাদের এই যে খাটাখাটনির পর একটা শারীরিক ইয়েটা চলে যায়, এবং এত বড় একটা অনুষ্ঠান করলে, যেমন কোনো বাড়িতে কোনো কন্যাগ্রস্ত বাবার যা অবস্থা হয়, সেই রকম অবস্থা আমাদেরও হয় এই পুজোটা চলে গেলে। কিন্তু সেটা তো মেনে নিতেই হবে, কারণ মাকে সারা বছর একসঙ্গে রাখতে পারবো এটা তো পুলিশও পারমিশন দেবে না, আমরাও করতে পারবো না, কারণ অত টাকা পয়সাও আমি অ্যারেঞ্জ করতে পারবো না। তো সেইটা ন্যাচারালি সেইটাকে সঠিকভাবেই মেনে নিতে হয়। মেনে নিয়ে আবার পরিকল্পনায় নেমে পড়ি যে আগামী বছর কি করব। আগামী বছর আবার 25 বছর আমার, এটা প্রাক রজত জয়ন্তী বর্ষ, আগামী বছর 25 বছর। ন্যাচারালি আমাকে আরও চিন্তা ভাবনা করতে হবে যে আগামী বছর আরও একটা এমন কিছু করতে হবে যেটা দর্শক আমার পুজো দেখতে আসবে, অথচ নতুন কিছু দেখতে পাবে না, এটা তো হবে না। তো নতুনত্ব, আবার চিন্তা ভাবনা, আবার বিভিন্ন শিল্পীদের ডেকে তাদের সঙ্গে কথা বলা, এই সমস্তগুলো করতে হবে আর কি। ধন্যবাদ। আমরা কুমোরটুলি পার্কের পুজো সম্বন্ধে অনেক কিছু জানলাম। আমরা চলে যাব আবার একটা অন্য কোনো পুজোতে, কেডিপিপির হাত ধরে আবার একটা নতুন পুজো দেখব অন্যভাবে।